হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি। না, তার মানে এই নয় যে আমি ইনফরমেশন জোগাড় করতে পারিনি বা আপনাদের জন্য টেক নিউজ আনিনি। এটা অনিচ্ছাকৃত একটা ভুলের জন্য আমি দুবার শ্যুট করেছি, কিন্তু তারপরে যখন ওটার ব্যাকআপ নিতে গেলাম গিয়ে দেখলাম যে আমার কোনো রকম ভয়েস রেকর্ডিংই সেখানে সেভ হয়নি। যাই হোক, দুবার চেষ্টা করার পর যখন আর পারলাম না তখন সেটাকে রেখে দিতে বাধ্য হলাম। আর আজকে তাই জন্য আপনাদের জন্য একদম জম্পেশ, একদম জোরদার কিছু খবর রয়েছে আজকের টেক নিউজে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব এমআই এর একদম ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ MI 11 সিরিজকে দিয়ে। হ্যাঁ, MI 11 সিরিজ ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ করতে চলেছে। প্রথমে চায়নার বাজারে লঞ্চ করবে, তারপর এটা গ্লোবালি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ করবে। এতদিন পর্যন্ত আমরা জানছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 যে চিপসেটটা আসবে সেটা দিয়ে লঞ্চ করবে। আজকে তো একদম কনফার্ম হয়ে গেছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অর্থাৎ যেটা একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট সেটা দিয়ে লঞ্চ করবে। এর সাথে সাথে আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা MI 11 সিরিজের ফোনের যে কার্ভ ডিসপ্লে হবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, কারণ তিনি একটা টুইটার হ্যান্ডেলে একটা গ্লাসের ছবি পোস্ট করেছেন যেখান থেকে পুরোটাই কনফার্ম হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা ব্যাক প্যানেলের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অর্থাৎ MI 11 Pro ফোনটা এই রকম দেখতে হচ্ছে। আপনাদের কেমন দেখতে লাগছে ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর OPPO Reno5 সিরিজকে নিয়ে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এই ফোনটাকে নিয়েও আমরা বেশ কয়েকটা টেক নিউজে কথা বলেছি। আজকে এই ফোনটার দাম সামনে এলো এবং লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেল। চায়নার বাজারে OPPO Reno5 সিরিজ লঞ্চ করতে চলেছে 10th ডিসেম্বর। এর সাথে সাথে এই ফোনটা কিছু চায়নার সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যার থেকে এই ফোনটা কেমন দেখতে হবে সম্পূর্ণ সামনে চলে এসছে। এবং এই ফোনটার দাম হবে 12GB 256GB একদম হায়ার ভেরিয়েন্টের দাম 3699 ইউয়ান, যেটা ভারতের বাজারে যদি কনভার্ট করি আমি প্রাইসটাকে তাহলে 40,000 টাকার আশেপাশে দাঁড়াচ্ছে। এবং বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে 3299 ইউয়ান, যেটা ইন্ডিয়ার বাজারে কনভার্ট করলে ওই 35 থেকে 36,000 টাকার আশেপাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশের প্রাইস পয়েন্টটা আরও একটু বেশি হবে, মোটামুটি আপনি বেস ভ্যারিয়েন্ট ওই 45,000 টাকার আশেপাশে বাংলাদেশে ধরে রাখতে পারি। ভিভোর খবরে Vivo X60 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। এখনও লঞ্চ ডেট যদিও বা সামনে আসেনি, কিন্তু এই ফোনটার বিশেষ কিছু ছবি সামনে চলে এলো। Vivo X50 ফোনটাকে মনে আছে? হ্যাঁ, গিম্বেল লাইক লেন্স ছিল, যেখানে প্রথমবারের জন্য ভিভো গিম্বেল লেন্স ইউজ করেছিল এবং মানে ওই চোখের মতো একটা সেন্সার, হ্যাঁ মনে পড়েছে নিশ্চয়ই। ওই ফোনটার সাকসেসর কিন্তু এই Vivo X60। এখানেও গিম্বেল লাইক লেন্স থাকছে, তবে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এখনও পর্যন্ত কনফার্ম নয়, এবং কোন প্রসেসর থাকবে সেটাও কনফার্ম নয়। X50-র দাম মোটামুটি 50,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ করেছিল। X60ও মোটামুটি ওই রেঞ্জের একটা ফোনেই প্রাইস পয়েন্টেই লঞ্চ করবে। এখন দেখা যাক এই ফোনটা কবে লঞ্চ করে। পর আসি নোকিয়ার খবরে। নোকিয়া তাদের পরবর্তী স্মার্টফোন নোকিয়া 5.4 খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, আমরা নোকিয়ার কাছ থেকে প্রতিবারই একটা ভালো দাম আশা করি, অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট আশা করি, কিন্তু কোনোবারই হয়ে ওঠে না। নোকিয়া এতটা হিউজ প্রাইস রাখে এবং স্পেসিফিকেশন এত কম দেওয়া হয় যে আমরা পেরে উঠি না ফোনটা কেনার জন্য, অ্যাফোর্ড করতে পারি না। অবশেষে এই রীতিটাই হয়তো নোকিয়া চেঞ্জ করতে চলেছে। নোকিয়া 5.4-এ হয়তো আমরা একটা শক্তিশালী প্রসেসর পাবো এবং একটা ঠিকঠাক দামও সেখানে হয়তো রাখা হবে। এখনও কী প্রসেসর ইউজ করা হবে জানা যায়নি। 5 ডিসপ্লে থাকবে, USB Type-C পোর্ট থাকবে, 4000 mAh ব্যাটারি থাকবে। দেখা যাক, নোকিয়ার ফোনগুলো বেশ ভালো হয়, এমনকি আপডেট বছরের পর বছর তারা দিয়ে যায়। মোটামুটি নোকিয়া 5.1 প্লাস 2 বছর হয়ে গেল, আপডেট কিন্তু এখনও কন্টিনিউয়াসলি তারা প্রোভাইড করছে। সুতরাং অবশ্যই আমি চাইবো নোকিয়া ঠিকঠাক প্রাইস পয়েন্টে এই ফোনগুলো লঞ্চ করুন। এরপরে আসি গুগলের খবরে। গুগল পিক্সেল 4-এ এই ফোনটার রিভিউ এবং আনবক্সিং কিছুদিন আগে আমি করেছি, আপনারা অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। গুগল পিক্সেল 4-এ, গুগল পিক্সেল 5 এই সমস্ত ফোনের পর গুগল কিন্তু আরও একটা নতুন ফোনের ওপর কাজ করছে, গুগল পিক্সেল XE। এবং এই ফোনটার একটা লাইভ ইমেজ সামনে চলে এসেছে। এখানে ডিসপ্লেটা দেখা যাচ্ছে, যেখানে কিন্তু সেন্টার পাঞ্চল ডিসপ্লে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রসেসর কি থাকবে সেটা কনফার্মেশন নেই, তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G থাকার সম্ভাবনা সব থেকে বেশি। অবশেষে ইনফিনিক্স ভারতের বাজারে লঞ্চ করলো ইনফিনিক্স Zero 8i। মোটামুটি 14,999 টাকার প্রাইস পয়েন্টে 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট থাকছে, মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর থাকছে, ফুল HD+ ডিসপ্লে থাকছে, 90Hz রিফ্রেশ রেট থাকছে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, এছাড়াও 16+8 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে।
হ্যাঁ, মোটামুটি এই প্রাইস পয়েন্টে দেখে আপনারা অনেকেই অবাক হবেন, ভাববেন যে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট, কিন্তু তবুও বলবো এই ফোনটার থেকে আপনি Realme Narzo 20 Pro, Realme 7 এই সমস্ত ফোনগুলোকে বেছে নিন। Poco M2 Pro আছে, এই সমস্ত ফোনগুলোর দিকে যান, অনেক ভালো সেখানে কিন্তু আপনি ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, যেটা কিন্তু Infinix আপনাকে দিতে পারবে না। হ্যাঁ, এই সমস্ত ফোনগুলোকে নিয়ে আমি কম্পেয়ার করে যদি একটা ভিডিও বানাই, আপনাদের তার উপর ইন্টারেস্ট থাকবে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সো ভিডিওটা যদি এখনো ভালো লেগে থাকে তাহলে দেরি কিসের, একটু লাইক বাটনটা প্রেস করে দিন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা তো রয়েছেই, আপনারা প্রেস করতেই পারেন। কিভাবে আমরা নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি তার কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এরপরে আসি ইনফিনিক্সের ছোট ভাই টেকনোর খবরে। টেকনো ভারতের বাজারে লঞ্চ করলো টেকনো পোভা 9999 টাকার প্রাইস পয়েন্টে। 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। এখানে একটা বড় মাপের ডিসপ্লে দেওয়া রয়েছে 6.8 ইঞ্চি, যেখানে HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে কিন্তু পিক্সেল বাইন্ডিং যে প্রবলেমটা থাকে, পিক্সেলগুলো দেখা যায় ডটগুলো, সেগুলো অবশ্যই এই ডিসপ্লেতে প্রবলেম হবে। HD+ ডিসপ্লে, তার উপর এত বড় ডিসপ্লে রয়েছে। কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, সেখানে ওয়াইড অ্যাঙ্গেল কোনো লেন্স নেই, AI সেন্সার দিয়ে একটা আপনাকে নতুন ক্যামেরা সেন্সার বুঝিয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অন্যদিকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে এই প্রাইস পয়েন্টে 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। সো ওভারঅল যদি আপনারা একটা ভালো ফোন চান তাহলে এই ফোনটাকে ভেবে দেখতে পারেন। তবুও কিন্তু আমি বলবো এই ফোনটা থেকে এই প্রাইস পয়েন্টে বেটার অপশন আছে, যেখানে ইউজার এক্সপিরিয়েন্সের কথা আবার চলেই আসে, অনেক বেটার পাওয়া যায়। তো টেকনোর ফোনে কিন্তু আমি ভরসা করতে পারি না, ইনফিনিক্সের মতোই টেকনোর অবস্থা। এরপরে আসি মোটোরোলার খবরে। মোটোরোলা লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে মোটোরোলা G9 পাওয়ার। হ্যাঁ, মোটামুটি 10 থেকে 12,000 টাকা প্রাইস ক্যাটাগরিতে এই ফোনটা লঞ্চ হবে। 8 ডিসেম্বর ইন্ডিয়ার বাজারে ফোনটা লঞ্চ হচ্ছে এবং বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর রয়েছে। এরপরে স্পেসিফিকেশন জানতে তো আর কয়েকদিন ওয়েট করলেই জানা যাবে। শুধুমাত্র লিক স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করে এই ভিডিওটা বড় করার কোনো মানেই হয় না। আমি কিছুদিন আগে মোটোরোলার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। হ্যাঁ, মোটোরোলা নিউ, যেখানে ওই বলেছিলাম 105 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, মনে পড়ছে তো? হ্যাঁ, এই ফোনটার আজকে কিছু লাইভ ইমেজ সামনে চলে এসেছে, যেখান থেকে শোনা যাচ্ছে এই ফোনটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট। এর সাথে সাথে ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে। অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন মোটোরোলা লঞ্চ করতে চলেছে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে মোটোরোলা লঞ্চ করে। মোটোরোলার ফ্ল্যাগশিপ কিন্তু ওই মোটামুটি ধরে রাখুন 70,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে। এরপর আসি স্যামসাংয়ের খবরে। স্যামসাং তাদের বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরির মধ্যে স্যামসাং গ্যালাক্সি M12 এবং F12 এই দুটো ফোনকে লঞ্চ করতে চলেছে। এখন শোনা যাচ্ছে F সিরিজের ফোনগুলো অন্যান্য কান্ট্রিতে লঞ্চ হবে এবং M সিরিজ এক্সক্লুসিভলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে। স্যামসাং গ্যালাক্সি M12 এই ফোনটা কিন্তু অলরেডি ব্লুটুথ সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যার থেকে আশা করা যায় এই মাসের শেষের দিকে হয়তো স্যামসাংয়ের M12 এই ফোনটাকে আমরা পেতে পারি, যেখানে এক্সিনোসের প্রসেসর থাকবে এবং মোটামুটি 6000 কিংবা 7000 mAh এর ব্যাটারি থাকতে পারে। ওই 12 থেকে 14,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু M12 লঞ্চ করতে চলেছে। এটা গেল একদম বাজেট ক্যাটাগরি ফোনের ওপর খবর। এছাড়াও স্যামসাংয়ের F সিরিজের আরও একটা ফোন স্যামসাং গ্যালাক্সি F62 বলে একটা মডেল নাম্বার, যেটা কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড হওয়া শুরু হয়ে গেছে, যেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে থাকবে Exynos 9825 প্রসেসর, একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এটার দাম কত হবে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এখনো পর্যন্ত যেটুকু কনফার্মেশন এসছে 5000 mAh ব্যাটারি থাকবে। দেখা যাক এটা F সিরিজের নাম নিয়ে অন্য কান্ট্রিতে যায় নাকি ইন্ডিয়ার বাজারে F62 বলে কোনো ফোন চলে আসে। আমরা অনেকেই নেক্সট জেনারেশন স্যামসাংয়ের ফোল্ডিং ফোন স্যামসাং Fold 3 এই ফোনটার জন্য ওয়েট করে আছি। আজকে আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 এই ফোনটার একটা লাইভ ইমেজ দেখতে পাচ্ছি। কেমন দেখতে লাগছে? হ্যাঁ, এখানে নোট পেনের সাপোর্ট রয়েছে। দেখা যাক মোটামুটি যদি এই স্যামসাং গ্যালাক্সি Z Fold 2 এই প্রাইস পয়েন্টে স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 লঞ্চ করতে পারে, অবশ্যই মনে হয় আমার একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট। স্যামসাং শুধুমাত্র তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে এই যে ফোল্ডিং ফোনের উপর কাজ করছে এমনটা নয়, স্যামসাং বিভিন্ন ধরনের পেটেন্ট ফাইল করছে। স্যামসাংকে এখন শোনা যাচ্ছে তাদের রোলেবল স্মার্টফোনের উপর কাজ করছে। কিছুদিন আগে আমরা ওপোর তরফ থেকে একটা রোলেবল স্মার্টফোন পেয়েছিলাম, ওপো ইনোডেতে ওপো দেখেছিল OPPO X2021 এই ধরনের একটা মডেল নাম্বার। আজকে শোনা যাচ্ছে স্যামসাং ওই ধরনের একটা ফোনের ওপর কাজ করছে। এখন দেখা যাক স্যামসাং কবে সাকসেসফুল হয়। অবশ্যই ওপো যখন করতে পেরেছে স্যামসাংয়েরও এখানে সাফল্য পাওয়া হাতের মুঠোয়। এরপরে আসি রেডমির খবরে। চায়নার বাজারে Redmi 9 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয়েছিল অবশেষে ইন্ডিয়ার বাজারে তার লাইন পড়তে চলেছে। Redmi 9 পাওয়ার এই ফোনটা প্রথম লাইনে এবং এই ফোনটা লঞ্চ করতে চলেছে ডিসেম্বরের 15 তারিখ। বাংলাদেশে কিন্তু জানুয়ারি ফার্স্ট উইকে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা। হ্যাঁ, এটা এক্সক্লুসিভলি, দেখা যাক রেডমি এটা ঠিকঠাকভাবে পালন করতে পারে কিনা। এবং মোটামুটি ইন্ডিয়ার প্রাইস কারেন্সিতে 12,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ হওয়ার জন্য ঠিকঠাক একটা প্রাইস পয়েন্ট। এরপর আসি রিয়েলমির খবরে। হ্যাঁ,
রিয়েলমি কিন্তু 2021 সালে একটা স্মার্টফোনের বন্যা বইয়ে দিতে চলেছে। মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে রিয়েলমির এই সমস্ত মডেল নাম্বারগুলো পাওয়া গেছে, অর্থাৎ রিয়েলমি এই সমস্ত স্মার্টফোনগুলোর ওপর কাজ করছে যেগুলো 2021 সালের প্রথম দিক থেকেই এখানে লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে। তার মধ্যে এক্সক্লুসিভলি রিয়েলমি একটা নতুন মডেল নাম্বার RMX3061 এফসিসি সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যেখান থেকে বিভিন্ন ধরনের পেটেন্ট সামনে এসছে, একটা ব্যাটারি কভার সামনে এসছে এবং মনে করা হচ্ছে এটা রিয়েলমি 8 সিরিজের অর্থাৎ বাজেট ক্যাটাগরির কোনো একটা ফোন হবে, যেখানে ইএমএমসি স্টোরেজ টাইপ থাকবে ওই 8000 টাকার প্রাইস ক্যাটাগরিতে। রিয়েলমি 8i অথবা দেখা যাক কোন মডেল নাম্বারে লঞ্চ করে। এরপর আসি পেটেন্টের কথায়। আজকের পেটেন্টটাও কিন্তু আমরা পেয়েছি গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে, যেখান থেকে এলজির একটা পেটেন্ট দেখা যাচ্ছে। এলজি তাদের রোলেবল ল্যাপটপের উপর কাজ করছে, এটা আমি কয়েকদিন আগে টেক নিউজেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই রোলেবল ল্যাপটপ কেমনভাবে কাজ করছে দেখার জন্য এই পেটেন্টটি। অবশ্যই এটা একটা প্রজেক্টরের মতো লাগছে, যেখান থেকে জাস্ট স্ক্রিনটা আপনি টানলে সামনে চলে আসছে, আপনার যখন লাগবে না এটা ঢুকে যাবে। এলজি যেখানে একটা রোলেবল টিভি লঞ্চ করিয়ে ফেলেছে, সেখানে ল্যাপটপ লঞ্চ করতে তাদের খুব একটা বেশি টাইম লাগবে না। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক বাটনে প্রেস করে কিন্তু আপনার উত্তর দিতেই হবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন, গতকাল নয় তার আগের দিনে টেক নিউজে কমেন্ট করেছেন এক বন্ধু নুরুল ইসলাম। দাদা, আপনাকে শীতে মনে হয় এখনও হিট করতে পারেনি, অল দ্য বেস্ট। প্রথমে বলে দিই, আমি একটা ঘরে ঢাকা অবস্থায় রয়েছি, আর ঠান্ডাটা যতক্ষণ আমি বাইরে থাকি আমার খুব একটা লাগে না। হ্যাঁ, যখন লেপের তলায় ঢুকি তখন ঠান্ডায় একদম কাঁপি। সুতরাং আজকে থেকেও আমি কিন্তু একেবারে হাফ টি শার্ট পরেই তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, বাইরে বেশ কিছুটা ঠান্ডা রয়েছে। সো যেহেতু ঘরের ভেতরে আছি, খুব একটা ঠান্ডা কিন্তু আমার লাগছে না। তবে সকলেই আপনারা সাবধানে থাকবেন, কারণ ঠান্ডার সাথে সাথে করোনা পরিস্থিতি আরও জোরদার হচ্ছে। অবশ্যই আমি চাই না আমার ফ্যামিলির কেউ এখানে অসুস্থ হয়ে পড়ুক। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন।